অনিমেষকে তুলতে খুব অসুবিধে হলো না। প্ল্যাটফর্ম থেকে গাড়ির মেঝেতে ওর নিজের পক্ষে কিছুতেই ওঠা সম্ভব নয়। গাড়ির দরজাটা এক মুহূর্তের জন্য খালি পাওয়া যাচ্ছে না। যত লোক যাচ্ছে তার দ্বিগুণ লোক যেন তুলতে এসেছে। শেষ পর্যন্ত একটা কুলির সাহায্যে অনিমেষকে ওপরে তুলল অর্ক। 3 টিয়ারে পাশাপাশি 3টে আসন ওদের দখলে। জানালার পাশে ক্রাশ দুটোকে রেখে অনিমেষ নিঃশ্বাস ফেলে বলল, দেখো তো কি ঝকমারি। ঝকমারি ভাবলেই ঝকমারি, নইলে কিছুই নয়। তোমরা বসো, আমি এখনই ঘুরে আসছি। পরমহংস কথাটা বলে গাড়ি থেকে নেমে গেল। অর্কর বেশ মজা লাগছিল। চারধারে যাত্রীদের চিৎকার, কুলিদের হাঁকাহাঁকি। এই প্রথম সে ট্রেনে উঠল। জিনিসপত্র গুছিয়ে রেখে সে বাইরে বেরিয়ে এলো। প্ল্যাটফর্মে এখন বেশ শোরগোল। মাইকে অবিরাম ঘোষণা চলছে। এই ট্রেন তাদের কলকাতা থেকে নিউ জলপাইগুড়িতে নিয়ে যাবে। একটু এগিয়ে গিয়ে সে কামরাটার মুখোমুখি দাঁড়ালো। সামনে পত্রিকার স্টল, চায়ের দোকান। হঠাৎ তার নজর পড়ল জানালায়। অনিমেষ গালে হাত দিয়ে বসে আছে। খানিক তফাতে মাধবীলতা চোখ বন্ধ করে হেলান দিয়ে রয়েছে। মায়ের দিকে তাকিয়ে অর্কের বুকের ভেতরটা নড়ে উঠল। মাধবীলতার ভঙ্গি এমন যে খুব কষ্ট না পেলে মানুষ অমন ভাবে চোখ বন্ধ করতে পারে না। অর্ক ঠিক বুঝতে পারছিল না মা ওইভাবে রয়েছে কেন। সে দ্রুত জানালার কাছে চলে এসে ডাকল, মা, মা। মাধবীলতা প্রথমে শুনতে পায়নি, একটুও নাড়ল না মুখ। অনিমেষ তার হাত ছুঁয়ে বলল, তোমাকে ডাকছে। মাধবীলতা যেন চমকে উঠল। কি রে? অর্ক তখনই আবিষ্কার করলো সে কি বলবে জানে না। মাধবীলতা আবার জিজ্ঞাসা করলো, কি? খোলা চোখের কোলের দিকে তাকিয়ে অর্ক প্রচন্ড ধাক্কা খেল। 2 ফোঁটা শিশিরের কণা সেখানে জমে আছে, এবং এই জমে থাকার কথা মাধবীলতা নিজেই জানে না। অর্ক বুঝলো তাকে কিছু বলতে হবে। সে একটা পানওয়ালাকে আসতে দেখে বলে ফেলল, পান খাবে? পান? মাধবীলতার মুখে বিস্ময় স্পষ্ট। অনিমেষ হেসে বলল, তোর মা কি পান খায়? সঙ্গে সঙ্গে মাধবীলতা মাথা নাড়ল। না না, খাবো। ভালো করে একটা পান সাজাতে বলতো, জর্দা দিয়ে। অনিমেষ বলল, জর্দা? মাধবীলতা হাসল। হ্যাঁ, একটু নেশা হোক না। বলতে বলতেই তার খেয়াল হলো গালের ওপর দিয়ে কিছু গড়িয়ে পড়ছে, আর তখনই ট্রেনটা হুইসেল দিয়ে উঠল। অনিমেষ বলল, ওই দেখো পাহাড়, হিমালয়। বলে হাত তুলে মাধবীলতাকে সামান্য ঠেলল। মাঝের বাঁকে মাধবীলতা চোখ খুলে শুয়েছিল। একটু একটু করে শীত লাগছে। উপর হয়ে জানালার বাইরে ফ্যাকাশে আলো দেখতে পেল। আর তখনই ওপরের বাঁক থেকে তড়াক করে লাফিয়ে নামলো অর্ক। নেমে জিজ্ঞাসা করল, কোথায়? মাঝের বাঁকটা টাঙানো থাকায় অনিমেষ নিচে কাত হয়ে শুয়েছিল। মাথাটা জানালার শিকে হেলানো, দৃষ্টি বাইরে। অর্কের প্রশ্নে চোখের ইশারা করল। অর্ক জানালায় ঝুঁকে এলো। মাঠ, দূরের রাস্তা পেরিয়ে দিগন্তের উপরে আকাশের গায়ে ঝাপসা রেখা। সেটা পাহাড় কিনা বুঝলো না, কিন্তু রোমাঞ্চিত হলো, এবং সেই আবেগে জিজ্ঞাসা করল, জলপাইগুড়ি কি পাহাড়ি শহর? অনিমেষ মাথা নাড়ল, না, তবে জলপাইগুড়ি জেলায় পাহাড় আছে। মাধবীলতা নেমে এলো। অনিমেষ ওর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, রাত্রে ঘুমোওনি? মাথা নাড়ল মাধবীলতা। না, ঘুম এলো না। কই, পাহাড় কোথায় দেখি? অর্ক বলল, একটু দাঁড়াও, এটাকে আমি নামিয়ে দেই। বাবা, তুমি সরে এসো খানিকটা। শেকল খুলে দেওয়ার পরে ওরা 3 জন আরাম করে পাশাপাশি বসলো। ট্রেনটা তখন হু হু করে ছুটে যাচ্ছে। অদ্ভুত একটা হিম বাতাস বইছে পৃথিবীতে, যেন খুব আরামের নিঃশ্বাস শরীর ছুঁয়ে যাচ্ছে। সকাল এখনো হয়নি। দূরের গাছের মাথাগুলো কালো ছোপ মাখানো।
অনেক দূরে আকাশের গায়ে এখন পাহাড়ের অস্তিত্ব স্পষ্ট। ওরা তিনজনে খানিকক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকলো বাইরে। শেষ পর্যন্ত অনিমেষ কথা বলল, এরকম দৃশ্য গতকাল দেখিনি। মাধবীলতা মাথাটা পেছনের কাছে হেলিয়ে দিয়ে বাইরে তাকিয়ে রইল। ওর ঠোঁট সামান্য কাঁপলো, কিন্তু কোনো কথা বলল না। অর্ক খুব নিচু গলায় বলল, আমি কোনোদিন দেখিনি। কথাটা শুনেই অনিমেষ চমকে তাকালো ছেলের দিকে। তারপর ম্লান হেসে বলল, দেখবি কি করে, কলকাতায় এসব দেখা যায় না। এবং এই সময় তার খেয়াল হলো সে অর্কের চেয়ে ভাগ্যবান। 15 বছর অন্ধকূপে বাস করেছে বলে যে হতাশা আসছিল তা মুহূর্তেই সরে গেল। ওর মনে হলো জীবনে পায়নি করেও কিছু পেয়েছে, যা অর্ক এখনো পেল না। পরবর্তী জীবনে অর্ক যাই পাক না কেন, সেই সোনার ছেলেবেলাটাকে কখনোই পাবে না। এ ব্যাপারে সে অনেক ধনী। কামরায় এতক্ষণ স্থির ঘুম ছিল, এবার শব্দ শোনা যেতে লাগলো। সামনে 3টি বাঙ্কে 3 জন যাত্রী ঘুমে কাদা। একটা অলস আবহাওয়া এখানে। মাধবীলতা উঠল, ব্যাগ থেকে তোয়ালে আর পেস্ট বের করে অনিমেষের দিকে তাকালো। বাথরুমে যাবে না? অনিমেষ বলল, থাক, রানিং ট্রেনে সুবিধা হবে না। মাধবীলতা বলল, খোকা তোমাকে ধরুক, ওখানে পৌঁছাতে পৌঁছাতে কটা বাজবে জানি না, ততক্ষণ বাসি মুখে বসে থাকবে? অনিমেষ বলল, ঠিক আছে, তুমি ঘুরে এসো আগে। মাধবীলতা চলে গেলে অর্ক দেখার সুবিধের জন্য অনিমেষের পাশে এসে বসলো। অনিমেষ বলল, চেয়ে দেখ, এদিকের গাছপালা মাঠের চেহারা একদম আলাদা। যত এগোবি তত প্রকৃতির চেহারা পাল্টাবে, মানুষেরও। অর্ক চট করে কোনো পার্থক্য বুঝতে পারছিল না, কিন্তু হঠাৎ সে 2 দিন ধরে ভাবা প্রশ্নটা এখন করে বসলো, তুমি কেন আসতে চাইছিলে না বাবা? অনিমেষ অবাক হয়ে ছেলের দিকে তাকালো, একটু ভাবলো, তারপর বলল, তুই বুঝবি না। তুমি বললে নিশ্চয়ই বুঝবো, আমি ছোট নই। অনিমেষ ঘাড় নাড়ল, না, তুই যদি সত্যি সত্যি বড় হয়ে থাকিস তাহলে ওখানে গিয়ে বুঝতে পারবি আমি কেন আসতে চাইছিলাম না। আমাকে কিছু বলতে হবে না। আমার বাবার সঙ্গে চিরদিনই দূরত্ব ছিল, কিন্তু তাই বলে তার অসুস্থতার খবর পেয়েও আমি আসবো না এমন অবস্থা নয়। তবু আমার দ্বিধা হচ্ছিল, কেন হচ্ছিল সেটা ওখানে গিয়ে তোকে বুঝে নিতে হবে। অর্ক অনিমেষকে দেখলো, তারপর নিচু স্বরে বলল, আমাদের সঙ্গে ওখানে কেমন ব্যবহার করবে কে জানে, কোনোদিন দেখিনি তো। অনিমেষ বলল, যাই করুক, তুই যেন কোনো খারাপ ব্যবহার করিস না। যা করতে বলবে তাই করবি বিনা প্রতিবাদে। মনে রাখিস, মানুষ তার ব্যবহার দিয়েই মানুষকে আপন করে নেয়। আর একটা কথা, তোর ওই রকের ভাষা যেন ওখানকার কেউ শুনতে না পায়। অর্ক প্রতিবাদ করল, কি আশ্চর্য, আমি কি তোমাদের সঙ্গে রকের ভাষায় কথা বলি? তোমার কি মনে হয় না আমি ঠিক আগের মতো নই? অনিমেষ মাথা নাড়ল কয়েকবার। সেটা অর্কর কথাকে মেনে নেওয়া বলেই মনে হলো। তারপর বলল, কলকাতার পথে ঘাটে যেসব কথা শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, জলপাইগুড়িতে সেটা চূড়ান্ত অশ্লীল। ওই ভাষায় ওখানে কেউ কথা বলার কথা ভাবতেও পারে না। জানি না এর মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা। তুই তো কখনো ওই পরিবেশে থাকিসনি, তাই বললাম। এই সময় সামনের সিটের ভদ্রলোক আড়মোড়া ভেঙে বললেন, ডাল খোলা চলে গেছে। অনিমেষ ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। সঙ্গে সঙ্গে লোকটা আই বাপ বলে তড়াক করে উঠে বসতে গিয়ে মাথায় ধাক্কা খেল। ওপরের বাংকারের কথা খেয়াল ছিল না তার। হাত বোলাতে বোলাতে বললেন, ভেরি ব্যাড সিস্টেম। অর্ক আর কথা বলতে পারল না, কিন্তু ওর মনে একটা চিন্তার উদয় হলো। সে চিরকাল বস্তিতে থেকে এসেছে বলে বাবা কি তার সম্পর্কে ভয় পাচ্ছে? তার আচার ব্যবহারে কি বস্তির ছাপ আছে?
অদ্ভুত একটা জ্বালা এবং হতাশাবোধ এলো। কিন্তু এই নিয়ে বাবার সঙ্গে তর্ক করার পরিবেশ এটা নয়। এই সময় মাধবীলতা ফিরে এলো পরিষ্কার হয়ে। এসেই বলল, তাড়াতাড়ি যাও, এখনো সবাই ঘুম থেকে ওঠেনি, ভিড় হয়ে গেলে বিপদে পড়বে। অনিমেষ ক্রাশ দুটো আঁকড়ে উঠে দাঁড়াবার চেষ্টা করলো। সমস্ত শরীর টলছে। দ্রুত ছুটে যাওয়া ট্রেনের কামরা তাকে ভারসাম্য রাখতে দিচ্ছে না। সে মাথা নাড়ল, না, আমি পারবো না। মাধবীলতারও তাই মনে হচ্ছিল। সামনাসামনি মাটিতে ক্রাচে ভর দিয়ে হাঁটা এক জিনিস, আর ছুটন্ত গাড়িতে এক জিনিস। একটু অভ্যেস না থাকলে হয় না। কিন্তু অর্ক ছাড়তে নারাজ। অনিমেষের যে পা একটু ওজন সইতে পারে সেদিকে ক্রাচ রেখে অর্ক বলল, তুমি আমাকে ধরে চলো। এভাবে যাওয়া সম্ভব হলো। একদিকে অর্ক, অন্যদিকে ক্রাচে ভর দিয়ে অনিমেষ এগিয়ে গেল। এখনো এই দেশে খোড়া কিংবা অন্ধ মানুষকে সবাই মমতা দেখায়, ফলে ওদের পক্ষে বাথরুমের দরজায় পৌঁছাতে অসুবিধে হলো না। অর্ক লক্ষ্য করল, চারধারে বিছানাপত্র গুটিয়ে মানুষেরা তৈরি হচ্ছে। পরিচ্ছন্ন অনিমেষকে আসনে ফিরিয়ে দিয়ে এবার অর্ক পেস্ট নিয়ে গেল। বাথরুমের সামনে একটা লাইন পড়ে গেছে, ঠিক বস্তির মতো। কাল রাতে শিয়ালদায় এই মানুষগুলো কি ভীষণ ব্যস্ত হয়ে উঠেছিল নিজের নিজের আসন দখল করার জন্যে। সারা রাত সেই অপরিচিত পরিবেশে নিশ্চিন্তে ঘুমিয়ে একটু বাদেই চিরকালের মতো ছেড়ে যাবে। অর্কের মনে হলো এই লোকগুলো সেসব কথা ভাবছে না। হঠাৎ তার খেয়াল হলো তাকে ডিঙ্গিয়ে একটা মোটা লোক এগিয়ে গেল। সে খুব ভদ্র গলায় বলল, আপনার আগে আমি আছি, আপনি পেছনে যান। লোকটা তার দিকে না তাকিয়ে বলল, আমি আগে ছিলাম, আগেই আছি। লোকটা বেমালুম মিথ্যে কথা বলছে। অর্কের মাথার ভেতরটা চিনচিন করে উঠল। সে ডান হাত বাড়িয়ে লোকটার কাঁধ স্পর্শ করে বলল, এই যে। লোকটা একটু বিরক্তি নিয়ে মুখ ফেরাতেই অর্ক চোখ স্থির করে বলল, পেছনে যান। লোকটা কাঁধ ঝাঁকিয়ে বলল, পেছনে যান মাস্তানি হচ্ছে, বললেই যেন আমাকে পেছনে যেতে হবে। লাটের বাট এসেছে। এই সকালে লোকটা যেরকম কুৎসিত মুখভঙ্গি করলো তাতে অর্ক আর নিজেকে ধরে রাখতে পারল না। ওর গলার মধ্যে যেন খুরকি কথা বলে উঠল, আবে, খুব নকশা হচ্ছে। তৎক্ষণাৎ লোকটার মুখের চেহারা পাল্টে গেল। চোয়াল ঝুলে গেল, চোখও বড় বড়, এবং চোরের মতো সুরুত করে সামনে থেকে পেছনে চলে এলো লোকটা। তারপর ফিসফিস করে বলল, একই ট্রেনে যাচ্ছি, কেউ আগে কেউ পরে, এ তো হবেই। লোকটার ভাবভঙ্গি দেখে হাসি পেয়ে গেল অর্কর। রাগটা যেমন এসেছিল আচম্বিতে, তেমনি মিলিয়ে গেল। সে খিস্তি করেনি, কিন্তু বলার ধরন দেখেই গুটিয়ে গেল লোকটা। এক নম্বরের ভেরুয়া। তারপরই মনে হলো এ নিশ্চয়ই কলকাতার লোক নয়। এইরকম গলার কথা শুনতে কলকাতার লোক অভ্যস্ত, কিন্তু এখানে আর কথা না বলাই বুদ্ধিমানের কাজ। তবু কৌতূহল চাপতে পারল না সে। আপনি কোথায় থাকেন? আমি আলিপুরদুয়ারে। কেন? অর্ক আর জবাব দিল না। সে খুশি হলো, কারণ তার ধারণাই ঠিক। ওর মনে হলো বাবা মা যাই বলুক, এই পৃথিবীতে গায়ের জোর বা গলার জোর না দেখালে কেউ খাতির করবে না। সব সময় অন্যায়কে মেনে নিতে হবে। চুল আশ্রাতে আশ্রাতে উজ্জ্বল মুখে অনিমেষ বলল, আর মিনিট 10 মধ্যে নিউ জলপাইগুড়ি এসে যাব। কি করে বুঝলে? মাধবীলতা চুল ঠিক করছিল। আমি বুঝতে পারবো না। অনিমেষের গলায় একটু অহমিকা, সেটা লক্ষ্য করে মাধবীলতা হাসল। অনিমেষ জিজ্ঞাসা করল, হাসলে কেন? না। তারপরে ওর গলা পাল্টে গেল, আমার খুব ভয় করছে। ভয় করছে? অনিমেষ অবাক হলো। আমাকে কিভাবে নেবেন ওরা? নতুন বউ নয়, একেবারে 15-16 বছরের ছেলে সমেত পুত্রবধূ। আমার জন্য তো তুমি ব্যস্ত হয়েছিলে, এত যদি ভয় লাগে তাহলে এলে কেন?
অনিমেষ মুখ ফিরিয়ে নিল। খাবার আছে আর খিদে পেয়েছে। কাল ট্রেন ছাড়ার ঠিক আগে পরমহংস সন্দেশ আর রুটি দিয়ে গিয়েছিল, পরিমাণে প্রচুর। এখনো তার কিছু রয়েছে। মাধবীলতা একটা বড় সন্দেশ বের করে অনিমেষের হাতে দিল, দিয়ে বলল, পরমহংসের মতো বন্ধু হয় না। আর তখনই দূরের ঘরবাড়ি এবং অনেকগুলো রেল লাইন চোখে পড়ল। অনিমেষ যেন এক বুক নিঃশ্বাস নিয়ে বলল, এসে গেছি।